তো বাঁধ দুর্বল হওয়ার অন্যতম কারণ হচ্ছে বাঁধগুলোর ভিতরের দিক দিয়ে পাইপ নিয়ে যে আপনি চিংড়ি ঘের এতে পাইপ নেওয়া যাওয়া হয়, যার ফলে হয় যে বাঁধগুলো দুর্বল হয়ে যায় এবং যখন পানির তোর আসে তখন বাঁধগুলো ভেসে যায় এবং বাঁধগুলো ভেসে গেলে যেটা হয় যে অনেক লোক বাস্তুচ্যুত হন। তো সেইটা থামানোর জন্য আমরা চেষ্টা করছি যে যাতে এই চিংড়ি ঘেররা যাতে ইলিগালি কোনো পাইপ দিয়ে যাতে পানির ব্র্যাকিশ ওয়াটার যাতে নিতে না পারেন, স্যালাইন ওয়াটার যাতে নিতে না পারেন, সেটা দেখা যাচ্ছে। ভবদহ নিয়েও আমাদের অনেক বড় একটা প্ল্যান আছে, আপনারা দেখবেন এই বছরই অনেকগুলো কাজ শুরু হবে। তিনটা নদী খননের চিন্তা অলরেডি প্রজেক্ট নেওয়া হচ্ছে এবং কিছু কিছু জায়গায় যে সমস্ত জায়গায় আমরা মনে করছি যে টিআরএম করা যায় সেই টিআরএমও করার চেষ্টা করা হচ্ছে। তো এছাড়া খুলনা শহরের পাশেই, খুলনা শহরের পাশে যেখানে খুলনা শহরকের এক্সপানশনটা আসলে ডিপেন্ড করছে হচ্ছে মংলা পোর্টের উপরে। মংলা পোর্ট যদি অনেক বড় হয়, মংলা পোর্টে যদি তার এক্সপোর্ট ইম্পোর্টটার যদি অনেক আমরা গ্রোথ যদি বেশি হয়, তাহলে আমরা আশা করব যে সেটার ইম্প্যাক্টটা খুলনা শহরে পড়বে। খুলনার আরও বেশি জনগণ আসবেন, সেখানে আরও বিজনেস, খুলনা শহর কেন্দ্রিক বিজনেস আরও বাড়বে। তো খুলনা, আপনারা জানেন যে মংলা পোর্টের জন্য আমরা চাইনিজ কোম্পানির সাথে অলরেডি কাজ করছি যে তা খুব দ্রুত যাতে মংলা পোর্টটাকে আরও বেশি মডার্নাইজ করা যায় এবং মংলা পোর্ট দিয়ে আমরা কিভাবে আরও বেশি এক্সপোর্ট ইম্পোর্ট বাড়াতে পারি সেগুলো দেখা হচ্ছে। মংলা পোর্টের পাশে এইবার যখন আমাদের চিফ অ্যাডভাইজার চায়না গিয়েছিলেন, চাইনিজ কর্তৃপক্ষ মংলা পোর্টের পাশেই বড় একটা জায়গা চেয়েছে এক্সপোর্ট ইম্পোর্ট ইকোনমিক জোন করার জন্য। তারা তাদের ফ্যাক্টরিও এখানে করতে চাচ্ছেন। তো এই খুব দ্রুত তাদেরকে যাতে একটা ইকোনমিক জোন তৈরি করে দেওয়া যায় সেই জন্য আমাদের বিডা কর্তৃপক্ষ কাজ করছেন। এটা নিয়ে খুব দ্রুত কাজ হচ্ছে আমি আপনাদেরকে বলতে পারি। এবং এবারে ইনভেস্টমেন্ট সামিটে তাদের এটা একটা ফোকাস ছিল, তারা মনে করছেন যে এই জায়গায় ইনভেস্টমেন্টটা বাড়াবেন। আর এছাড়া আমি আমাদের ডেপুটি কমিশনের সাথে কথা বলেছি, আমরা তাদেরকে বলেছি যে আপনারা ইনভাইট করেন বাংলাদেশের যারা বড় বড় ফ্যাক্টরি, প্রাইভেট সেক্টরের ফ্যাক্টরি আছে, তারা যাতে এসে এখানে নতুন নতুন ফ্যাক্টরি করেন এবং এই ফ্যাক্টরি খুলনা যাতে খুব দ্রুত একটা নতুন ফ্যাক্টরি সিটি হিসাবে এমার্জ হয় এবং নতুন সার্ভিস সিটি হিসাবে এমার্জ হয়, সেই লক্ষ্যে এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছে। এবং আমরা মনে করি যে সামনে নেক্সট বার যখন আমরা আসব বা আগামী দশকটা হবে খুলনার জন্য একটা গ্রোথের দশক। খুলনা সমস্ত সিটিকে তার জনগণ মানে পপুলেশন এক্সপানশন সবচেয়ে বেশি হবে, সেটা আমরা আশা করছি। থ্যাংক ইউ। আপনি অনেকগুলো বিষয়ে টাচ করলেন, আমার ভালো লাগলো শুনে। প্রথম কথা হচ্ছে আমি খুলনা প্রেস ক্লাবে অবশ্যই আমি আসছি, আমরা তিনজনই যাব। আপনাদের দাওয়াতটা সাদরে গ্রহণ করলাম। আমরা খুলনা প্রেস ক্লাবের অনেক বড় ঐতিহ্য আছে, অনেক বড় ইতিহাস আছে। আপনাদের প্রেস ক্লাবের যারা মেম্বার আছেন তারা আমাদের ডেমোক্রেসির জন্য, রুল অফ লয়ের জন্য অনেক তারা সংগ্রাম করেছেন, ভোটিং রাইটসের জন্য সংগ্রাম করেছেন। আমরা তাদেরকে স্যালুট জানাই। আর সেকেন্ড যেই জিনিসটা বললেন যে ভোট, অবশ্যই আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন এবারের ইলেকশন বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে আমরা আশা করি, এবং সেই বিষয়ে উনি এই গভর্নমেন্ট কাজ করছে এবং আমরা আশা করি খুবই এটা পিসফুল পরিবেশে হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন হবে। সবাই খুব আনন্দ চিত্তে উৎসবের সাথে ভোট দিতে পারবেন। আর আপনি যেগুলো আর বাকি কথা যেগুলো বললেন সেগুলো নিয়ে তো আমি একটু আগে কথা বললামই। থ্যাংক ইউ। আমি নিজে এপিতে আপনার রিপোর্ট করেছি। আমাদের তো আশা হচ্ছে যে আপনারা ওই সময় আপনারা রিপোর্ট করার কারণে অনেক হয়রানির শিকার হয়েছেন, আপনাদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। বাট আমাদের আশা হচ্ছে যে, বা আমরা এটুকু বলে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এখন যদি এ ধরনের কোনো অনিয়ম দেখেন আপনারা নির্ভয়ে রিপোর্ট করতে পারবেন। এটার জন্য আপনাদেরকে কেউ কোনো ধরনের কোনো হয়রানি করবে না,
যে কোনো ধরনের অনিয়ম আপনারা যদি দেখেন নির্বাচন প্রক্রিয়া বা প্রশাসনের কারো কোনো গাফিলতি, আপনারা নির্ভয়ে যে কোনো বিষয় তুলে ধরতে পারবেন। আমাদের এই সরকার সাংবাদিকদের এসব ব্যাপারে খুবই উদার। কোনো সাংবাদিকতার কারণে এখন পর্যন্ত এই সরকারের আমাদের কোনো ধরনের হয়রানির শিকার হয়নি, ভবিষ্যতেও হবে না। ধন্যবাদ। আপনি ইলেকশন রিগিংটা করে কে? ইলেকশন রিগিং করে হচ্ছে ধরেন প্রশাসন। তো এখন প্রশাসন যদি নিউট্রাল থাকে এবং খুব যদি শক্তভাবে সমস্ত কিছু মেনটেন করা হয় আমরা, এবং জনগণ যদি ভিজিল্যান্ট থাকে, হ্যাঁ, সবাই তো এখন ভোটাধিকারের বিষয়ে সবাই খুবই কশাস, খুবই ওয়াকিবহাল। তো আমরা আশা করছি যে এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে, একদম সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে জনগণকে আমাদের ইতিহাসের একটা সবচেয়ে ভালো ইলেকশন উপহার দেওয়া। আমরা আশা করছি এটা প্রশাসনকে সাথে নিয়ে, পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে, আপনারা সাংবাদিক আছেন তাদেরকে সাথে নিয়ে এবং জনগণকে সাথে নিয়ে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশনে আমরা করতে পারবো, আমরা আশা করছি। আর আপনি জানেন তো একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানটা হয়েছে, তার মূল একটা লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশ যাতে একটা ডেমোক্রেসিতে ফিরে আসে। তো সবার তো চিন্তা হচ্ছে যে, সবার ইচ্ছাটা হচ্ছে যে, ফোকাসটা হচ্ছে যে ডেমোক্রেটিক ট্রানজিশন যাতে খুব ভালোভাবে আমরা উত্তরণ করি, ও সেই জায়গায় সেই জন্য সবার কাজ থাকবে। আমরা মনে করি আমরা এটা করতে পারবো এবং খুব ভালোভাবে করতে পারবো। আপনার সংখ্যাটা আমরা নিচ্ছি, আপনার সংখ্যা অনুযায়ী সবাই যারা যারা বলছেন আমরা সেই অনুযায়ী কাজ করছি। আপনার যে কথাগুলো, আপনি ফুটওয়্যার ফ্যাক্টরির যে লে অফের বিষয়টা আমি এখনও জানি না, এটা তো প্রাইভেট জিনিস। আমি তারপরেও মনে করি যে খুলনায় এই ধরনের ফ্যাক্টরি হওয়ার সুবর্ণ সুযোগ আছে এবং সামনে আমি মনে করি যে সামনের দশকে, এই যে দশক চলছে, এই দশকে খুলনা ঘুরে দাঁড়াবে। একটা দুইটা এদিক বেদিক হবে, কিন্তু দেখেন এর মধ্যে খুলনা এখন বাংলাদেশের ব্যাটারিতে সবচেয়ে বেশি, ব্যাটারি শিল্পে সবচেয়ে বেশি এক্সপানশন এখানে হচ্ছে। এমনও হতে পারে বাংলাদেশের যে ব্যাটারি শিল্পের মূল দেখা যাবে যে সবচেয়ে বড় বড় ফ্যাক্টরিগুলো এখানেই হচ্ছে। আমরা মনে করি খুলনা একটা আগের তার যে ইন্ডাস্ট্রিয়াল একটা সিটি ছিল, সেইটার সে যে পুরনো যে গৌরব সেটা সে ফিরে পাবে। বাট একটা জিনিস কি, সাবসিডি দিয়ে কিন্তু একটা ফ্যাক্টরিকে কিন্তু চালানো যায় না। একটা গভর্নমেন্ট তো সারা জীবন ধরে সাবসিডি দিবে না, ঠিক না? আমরা এমন কিছু পলিসি তৈরি করব, যে এই গভর্নমেন্ট চেষ্টা করছে এমন কিছু পলিসি তৈরি করতে যাতে প্রাইভেট সেক্টর এসে এই ফ্যাক্টরিগুলো করতে পারে, এবং সেক্ষেত্রে প্রাইভেট সেক্টরের আপনার গ্রোথটা খুব বেশি হয়, দ্রুত হয়। আপনাকে আমি একটা উদাহরণ দেই। 2002 সালের 30শে জুন আদমজি জুট মিলস বন্ধ হয়ে গিয়েছিল। আমি নিজে গিয়েছিলাম জুট মিলস যখন বন্ধ হয়, মানুষজন কান্নাকাটি করছে, লোকজনের মানে পুরো ফ্যাক্টরি থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, আশেপাশে যারা থাকতো বস্তির থেকেও অনেককে উচ্ছেদ করা হয়েছে। সেই আদমজির 22,000 জায়গায় যেই ফ্যাক্টরিটা ছিল, সেখানে এখন 2 লাখ লোক চাকরি করে। আদমজিতে একটা ইকোনমিক জোন করা হয়েছে, এক্সপোর্ট প্রসেসিং জোন, সেখানে 2 লাখ লোক চাকরি করছে। তা আপনি যেটাকে ভাবছেন যে এইটাই এন্ড, এরপরে কোনো আশা নাই, সেটা কিন্তু না। আমরা যদি সেই রকমভাবে প্রাইভেট সেক্টরের সাথে আমরা মিলে যদি একটা পলিসি করা যায় যে না, খুলনাকে আবার সেই ঋত গৌরব ফিরিয়ে আনার যদি প্ল্যান না হয়, অবশ্যই সেটা ফিরবে। সেই জায়গায় আমি আপনাদের মনে করি যে খুলনার সেই জায়গায় ফিরবে। আর ইন্ডিয়ার ওই বিষয়টা আমি জানি না, বাট চায়না আমাদেরকে জানিয়েছে তারা একটা খুব দ্রুত এখানে কিছু ফ্যাক্টরি করতে চায় এবং সেই জন্য তারা একটা ইকোনমিক জোন চাচ্ছে, এবং সেই জন্য তাদেরকে কত দ্রুত আমরা প্লাগ অ্যান্ড প্লে, মানে খুব দ্রুত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে তাদেরকে আমরা এটা যদি হ্যান্ড ওভার করতে পারি, আপনারা দেখবেন যে প্রচুর চাইনিজ ফ্যাক্টরি আসছে। আর চাইনিজ ফ্যাক্টরির একটা বড় জিনিস হচ্ছে যে একটা ফ্যাক্টরি আসলে ওরা অনেকগুলো ফ্যাক্টরি তারা নিয়ে আসে, পুরো এলাকা দেখবেন যে চাইনিজ ফ্যাক্টরিতে ভরে গেছে। তো আমাদের সেটা আছে। প্রফেসর ইউনূস নিজে যখন চায়না ভিজিটে গিয়েছিলেন, চায়নাকে বারবার চাইনিজ প্রেসিডেন্টকে বলেছেন যে উনি যেন তাদের প্রাইভেট সেক্টরে যারা ইনভেস্টর তাদেরকে যাতে এনকারেজ করেন বাংলাদেশে ইনভেস্ট করতে। এবং তারে আমরা দেখেন পরপর 2টা ইনভেস্টমেন্ট সামিটের সময় এবং পরবর্তীতে চায়নার কমার্স মিনিস্টারের সাথে
বড় বড় 2টা টিম এসে তারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট কোথায় করা যায় সেটা এক্সপ্লোর করছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি অনেকগুলো কোশ্চেন করলে পারবো না। প্রথম কোশ্চেন হচ্ছে যে আপনি যদি সরকারি স্কুল করা হয়, আপনি জানেন সরকারি স্কুলের শিক্ষার মান অনেক অনেক বেটার হয়, এবং আমরা মনে করছি যে সরকারিকরণ করা হলে অনেকের কর্মসংস্থান হবে, এবং যদি তারা যদি ভালো স্কুলে যদি শিক্ষার প্রদান যদি বেটার হয়, প্রচুর স্টুডেন্ট আসবেন। আর স্টুডেন্ট আপনি জানেন এখন পুরো একটা বড় একটা বিষয় আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের অনেক গার্ডিয়ান, অনেক ফ্যামিলি তারা গ্রামে থাকেন, শহরে এসে পড়ছেন। তারা শহরে এসে কোথায় ভাড়া নিচ্ছেন? একটা ভালো স্কুলের পাশে তারা তাদের বাড়িঘর ভাড়া নিচ্ছেন। আমি আপনাকে একটা উদাহরণ দেই, এই যে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল আছে, সেইখানে এই স্কুলটা এত বেটার যে সেইখানে আপনার ক্লাস 9-এ ওরা 11টা সেকশন খুলেছে, 11টা সেকশন। কারণ ওইটা সুনাম ছড়িয়ে পড়েছে, আশেপাশের গ্রামের থেকে ফ্যামিলিরা এসে এই যে স্কুলের পাশে ভাড়া নিচ্ছেন, এবং একটা স্কুলের কারণে আশেপাশের নেইবারহুডে বাসা ভাড়াও বেড়ে গেছে। তো আমরা মনে করি যে প্রত্যেকটা এখানে কত 6টা বোধহয় জুট মিল বন্ধ হয়েছে, 6টা জুট মিলের যদি স্কুলগুলো আবার ভালোভাবে 6টা যদি চালু হয়, আপনি নিশ্চিত থাকেন ওই যে নেইবারহুডে যেইখানে এই স্কুল আছে পুরো নেইবারহুডে একটা পজিটিভ ইম্প্যাক্ট করবে। আবার দেখবেন যে ওই স্কুলগুলোকে ঘিরেই আবার জনপদ দাঁড়িয়ে গেছে। আর নিউজ প্রিন্টের এটা আপনি যদি কংক্রিট এভিডেন্স থাকে আমাদেরকে একটু পাঠাবেন যে কোথায় কোথায় অনিয়ম হচ্ছে, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেটা পাঠাবো যাতে জরুরি ভিত্তিকে তারা এটাকে দেখেন। আপনি প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা ল অ্যান্ড অর্ডারের কথা বললেন, সেটা অবশ্যই আমরা পুলিশের যারা সিনিয়র অফিসার আছেন তাদের সাথে এটা নিয়ে আমরা কথা বলবো। আমরা দেখব যে কি অবস্থাটা কীরকম, সিচুয়েশনটা কীরকম, সেটা একটা অ্যাসেস করতে হবে। বাট আমরা যেটা জানি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে, পুলিশ আগের চেয়ে অনেক বেশি কনফিডেন্ট, তারা অনেক কিছুই তারা দেখছে এবং সেই অনুযায়ী তারা অ্যাকশনে যাচ্ছে। আমরা আশা করি যে আপনাদের এখানে 2-1টা যা সমস্যা আছে সেটা অচিরেই সমাধান হবে। আমি মনে করি না যে এই কোনো আপনি কিশোর গ্যাংই বলেন আর অন্য কোনো যে কোনো গ্যাংই আছে, বাংলাদেশে কোনো ধরনের কোনো এই ধরনের অপশক্তি বা এরকম যারা মানে বড় ক্রাইমের যারা করবেন তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনবো। আরেকটা বললেন যে সুন্দরবনের যে বিষয়টা, আগের যেটা আপনি গভর্নমেন্ট ধরেন একটু সবাইকে সত্যি কি আগে বন্ধ হয়ে গিয়েছিল? আমার তো মনে হয় না। হ্যাঁ, নিয়ন্ত্রণে ছিল, বাট এখনও কিন্তু নিয়ন্ত্রণে আছে। বিকজ আমরা যে একটা জিনিস দেখছি যে নিয়ন্ত্রণে থাকার একটা বড় ইন্ডিকেশন হচ্ছে যে হরিণের সংখ্যা কিন্তু বাড়ছে, আমরা দেখছি প্রের। আমরা যেটা আমি তো দেখেন আমি তো নিজে যে গুনছি না, আমরা যেটা হচ্ছে আমরা সাথে কথা বলে যেটা জানছি সুন্দরবনের অফিসিয়ালদের সাথে। তো সেই আপনারা এখানে যেহেতু লোকাল, আপনারা এটা আরও ভালো বলতে পারবেন, বাট আমাদের কাছে যেটা ইনফরমেশন এটা এখন আর একটু বেটার। বাট আমরা আপনাদের কথাটা নিলাম, আমরা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই পুরো জিনিসগুলো জানাবো। হ্যাঁ, না আপনার কথা, থ্যাংক ইউ, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনার এই কোশ্চেনগুলো চমৎকার। প্রথম কথা আমি ইলেকশন দিয়ে আসি, অবশ্যই আমাদের চেষ্টাটা আছে এবং ইলেকশন যাতে ফ্রি ফেয়ার হয় সেজন্য যেই কয়টা কাজ করা হচ্ছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যে ইলেকশন কমিশনের জন্য আমরা একটা রিফর্ম কমিটি করেছিলাম, রিফর্ম কমিশন হয়েছিল, তারা তাদের সাজেশন রিকমেন্ডেশনগুলো দিয়েছে এবং সেই রিকমেন্ডেশনগুলো নিয়ে পলিটিক্যাল পার্টির সাথে কনসেনসাস কমিশন একের পর এক মিটিং করেছেন। তো ফলে ওই মিটিংয়ের আওতায় যতগুলো রিফর্ম পড়ে
ডিসিশন যেগুলো হয়েছে সেগুলো বাস্তবায়নও শুরু হয়েছে। এখন কথা হচ্ছে যে আপনি যদি শেখ হাসিনার চুরিকে মডেল ভাবেন তাহলে তো আর হয় না। আমরা অবশ্যই বলছি ফ্রি ফেয়ার হবে, ইনক্লুসিভ হবে এবং আপনারা দেখবেন আমরা এটা ডিটারমাইন্ড এটা, কেননা আমরা চাই বাংলাদেশে একটা একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হোক, জনগণের ম্যান্ডেটে যারা ইলেকশনে জিতবে তারাই এসে ক্ষমতা গ্রহণ করুক এটা, এবং এটা আপনি দেখবেন উৎসবের মতো হবে। আমরা আবারও বলছি এটা বাংলাদেশে অনেক আগে আপনি দেখেন কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে ইলেকশনগুলো উৎসবে পরিণত হতো, সবাই আমরা আমাদের বাবা মার সাথে হাত ধরে যে ভোট দিতে যেতাম। আমরা চাই এটা আবার উৎসবে পরিণত হবে এবং এটার জন্য আমরা সবার কাছেই আমরা সহযোগিতা চাই, আপনাদেরও সহযোগিতাটা খুবই ইম্পর্টেন্ট এখানে। আর আরেকটা বললেন কিসের উপরে, মৌলিক সংস্কার। আপনি যদি প্রত্যেকটা মিনিস্ট্রি দেখেন, আমি মিনিস্ট্রি ধরে ধরে বলতে পারি যে কি কি সংস্কার হয়েছে। যেমন ধরেন আপনাকে আমি এনার্জি মিনিস্ট্রির কথা বলি, এনার্জি মিনিস্ট্রির প্রথমে 2 সপ্তাহের মধ্যে এসে এনার্জি মিনিস্ট্রিতে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সংস্কার হয়েছে সেটা হচ্ছে যে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট একটা ছিল, যেটা হলো বাংলাদেশে বিগেস্ট চুরির বন্দোবস্ত ছিল, যা দিয়ে ধরেন 1-1.5 লাখ কোটি টাকা চুরি করা হয়েছে একটা লর মাধ্যমে। কি আমি আমার যেটা পছন্দের কোম্পানি তাকে আমি উইদাউট টেন্ডারে তাকে আমি একটা পাওয়ার প্ল্যান্ট দিয়ে দিচ্ছি। কেন পাওয়ার প্ল্যান্টটা দিচ্ছি? কারণ সে তার সাথে আমার একটা বিহাইন্ড দ্য সিন আমার তার সাথে ডিল আছে, এবং এর মাধ্যমে পুরো, এবং এই টাকাটাকে, এবং তারা আবার ফিক্সও করে দিচ্ছেন যে কত টাকায় তারা পাওয়ারটা আমার সরকারের কাছে বিক্রি করবেন। আবার সরকারের কাছে বিক্রি যখন হবে না, বন্ধ থাকবে, সেটার জন্য আবার সরকার কিভাবে তাকে ক্যাপাসিটি, এইটাকে চেঞ্জ করতে আমাদের 1 সপ্তাহ লেগেছে। 1 সপ্তাহের মধ্যে এটা আপনারা যেগুলো রিফর্ম করছেন, আমরা প্রতিদিন, আমি জানি না, আমরা সবাইকে এখানে যারা আছেন সবাইকে আহ্বান করব, আমাদের একটা হোয়াটসঅ্যাপ পেজ আছে, আপনারা আপনাদের নাম্বার দিতে পারেন, আমরা প্রতিদিন আমরা হোয়াটসঅ্যাপ পেজে আমরা দিচ্ছি, আমাদের ফেসবুক পেজ আছে সেখানেও আমরা দিচ্ছি কোন কোন মিনিস্ট্রিতে কি কি রিফর্মের কাজ হয়েছে প্রত্যেকটা লিস্ট আমরা দিচ্ছি। এবং আমরা মনে করি এই রিফর্মগুলোর বাস্তবায়ন করার কারণে এখন দেখেন চুরি চামারি অনেক জায়গায় কমে গেছে। এই যে আদানির টাকা আপনি দেখেন, কয়দিন আগে আদানির 300-350 মিলিয়ন ডলারের উপরে টাকা একদিনে দিয়ে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কারণ এটা দিলে আমরা 20 মিলিয়ন ডলারের একটা সাশ্রয় করা যায়, সেই কাজটা করা হয়েছে। আমরা এলএনজি কিনছি, একটা কার্গো এলএনজির দাম দেখে মনিটর করে আমরা জাস্ট একদিন পরে কেনার কারণে 80 কোটি টাকার সাশ্রয় করা হয়েছে। প্রত্যেকটা বিষয়ে স্বচ্ছতা এসছে, প্রত্যেকটা বড় বড় মিনিস্ট্রিতে আমি বলবো যে বড় বড় রিফর্ম অলরেডি নেওয়া হয়েছে। আমরা আবার আপনাদেরকে বলি, আপনারা একটু দেখবেন, আপনাদেরকে ইনভাইটও করি, প্রত্যেকটা মিনিস্ট্রি ধরে ধরে আপনারা রিপোর্ট করেন যে কোথায় কোথায় মৌলিক সংস্কার হয়নি। আমরা মনে করি অনেক জায়গায় সাবস্টেন্সিয়াল রিফর্ম হয়েছে, এবং রিফর্মের কাজগুলো আর যেগুলো পলিটিক্যাল রিফর্ম আছে, ইলেকটোরাল রিফর্ম আছে, জুডিশিয়াল, পুলিশ, এন্টি করাপশনের রিলেটেড রিফর্ম, সেগুলোও আপনার পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলে আমরা সেই কাজগুলোও কিন্তু করছি। এই রিফর্মের মাধ্যমে তো আমরা সম্পদের বিবরণী প্রকাশের বিষয়ে কিছুতে লিগালও কিছু সমস্যা আছে, বাট সম্পদের বিবরণী তো তারা সরকারের কাছে দিচ্ছেন, ঠিক না? সরকারি অফিসিয়ালরা তো তাদের সম্পদের বিবরণী দিচ্ছেন, তারা ট্যাক্সের রিটার্ন সাবমিট করছেন। তো আমরা মনে করি যে যে সমস্ত জায়গায় করাপশনের বড় বড় ক্ষেত্র আছে সেই সমস্ত জায়গা আমরা বন্ধ করার যথেষ্ট চেষ্টা করছি, এবং কিছু কিছু জায়গায় আমরা সফলও হয়েছি। একটা বিষয়, কুয়েটের বিষয়ে একজন বললেন, কুয়েটের বিষয়ে আমি আমাদের শিক্ষা অ্যাডভাইজারের সাথে কথা বলেছি। তো আমরা আশা করছি খুব শীঘ্রই কুয়েটের ভিসি নিয়োগ হবে। আপনারা জানেন যে আমরা ভিসি নিয়োগের ক্ষেত্রে এখন যেটা হচ্ছে যে স্বচ্ছতা আনার জন্য একটা সার্চ কমিটি করে দেওয়া হয়েছে। সার্চ কমিটি কাজ করছেন, সার্চ কমিটিতে নাম দেওয়ার বোধহয় ডেডলাইনও শেষ হয়ে গেছে। তো আমরা আশা করছি যে তারা খুব দ্রুত এটা অ্যাপয়েন্টমেন্ট দিবেন, এবং কুয়েটের যে 3 মাসের উপরে তো মনে হয় এইটা খুব দ্রুত এটা সমাধান হবে,
এটা আসলে এটা খুবই দরকার, খুলনাবাসীর জন্য এটা খুবই দরকার যে ছেলে মেয়েদের এডুকেশন অ্যাফেক্টেড হয়েছে। এটা খুবই একটা আনফর্চুনেট ঘটনা। আমরা চাই যে খুব তাড়াতাড়ি যেন তারা একাডেমিতে ফিরে আসেন, তাদের পড়ালেখায় ফিরে আসেন। আমরা তো বলছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, এবং এটা নিয়ে আপনার যে বক্তব্য, আপনার যে মেসেজ, সেটা আমরা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিব। আসলে আপনাদের তো খুলনার প্রতিনিধিরা বাংলাদেশের বিভিন্ন ফেডারেশনে এর আগে বড় বড় পদে ছিল, আমরা দেখেছি। তো তারা খুলনার ভাগ্য উন্নয়নের চেয়ে নিজেদের ভাগ্য উন্নয়নে বেশি নজর দিয়েছেন বলেই আসলে খুলনাতে এত চমৎকার একটা স্টেডিয়াম হওয়ার সত্ত্বেও আমি এখানে দেখেছি যে এখানে যে আন্তর্জাতিক ম্যাচগুলো হয়েছে, আমি সাংবাদিক হিসেবেও সেখানে উপস্থিত ছিলাম, এবং আমার কাছে যখন প্রথম থেকে স্টেডিয়ামটা যে হয়েছে সেটাকে মনে হয়েছিল যে বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্টেডিয়াম। কিন্তু এটা আনফর্চুনেটলি এগুলো রক্ষণাবেক্ষণ করা হয় নাই, অথবা রক্ষণাবেক্ষণের জন্য সরকার থেকে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো লুটপাট হয়েছে। তো এটা খুলনার জন্য দুর্ভাগ্য। আমাদের সরকার সীমিত সময়ের জন্য এসেছে, আমরা কাজ করছি। তো এর মধ্যেও আমরা চেষ্টা করছি যে ক্রীড়াঙ্গনে কিছু মৌলিক সংস্কার আনার জন্য। ক্রীড়াঙ্গনে আপনি জানেন বিভিন্ন ফেডারেশন যে গুলো আছে, এর মধ্যে এগুলো দুটো ছাড়া মহিলা ক্রীড়া সংস্থা এবং শুটিং ফেডারেশন ছাড়া সবগুলো ফেডারেশনে এক ধরনের পরিবর্তন আনা হয়েছে, এবং তারা এই নতুনভাবে কাজও শুরু করেছে। তো এই কাজের গতি আসতে হয়তো কিছুটা সময় লাগবে, তবে আমরা বিশ্বাস করি যে তারা দেশের অন্যান্য অঞ্চলের মতো খুলনার ক্রীড়াঙ্গনেও এক ধরনের গতিশীলতা আনতে সহযোগিতা করবে। আর যে মাঠের যে বিষয়টা আছে, মাঠের সংস্কারের বিষয়টা নিশ্চয়ই আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ আছে, তারা এটা ভেবে দেখবে, এবং এ বিষয়ে যা কিছু করণীয় তারা সেটা নিশ্চয়ই করবে। কারণ খুলনাকে বাদ দিয়ে আসলে বাংলাদেশের খেলাধুলার উন্নতি দেওয়া সম্ভব না। কারণ আমরা আমাদের যে খেলাটা মূল খেলা হিসেবে এই মুহূর্তে দাঁড়িয়ে গেছে ক্রিকেট, সেখানে আমাদের খুলনার খেলোয়াড়ের সংখ্যাই আসলে বেশি, এবং জাতীয় পর্যায়ে খুলনা থেকে অনেক বড় বড় তারকা উঠে আসছে। যদি কোনোভাবে খুলনা ক্রীড়াঙ্গন অবহেলিত হয় তাহলে সারা দেশের ক্রীড়াঙ্গনে এই প্রভাব পড়বে। এই বিষয়ে সরকার যথেষ্ট সচেতন আছে, এবং আমি বিশ্বাস করি যে এই সচেতনতা থেকেই সরকার দায়িত্বশীলভাবে খুলনার ক্রীড়াঙ্গনকে আরও কীভাবে ব্যবহার করা যায় সেই বিষয়ে উদ্যোগী হবে। ধন্যবাদ। প্রিয় সহকর্মী বন্ধুরা, আপনারা আপনাদের প্রেস ক্লাবে দাওয়াত দিয়েছেন আমাদের, সেখানে যদি নিতে চান তাহলে আমরা প্রশ্ন নিতে পারবো না। যদি প্রশ্ন করতে নিয়ে করেন তাহলে ওটা বাদ দিতে হবে। তাহলে শেষ প্রশ্নটাই গত 26 জন্য প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারের একটা বৈঠক হয়েছিল। আজ সকাল থেকে বিএনপি এটা দাবি করছে তাদের মধ্যে কি কথা হয়েছে সেটা প্রকাশ করার জন্য। আপনারা কি এর ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন কিনা? আপনি যেহেতু প্রেসিডেন্টে আছেন। আমরা তো স্পষ্টভাবে লিখে দিয়েছি, আপনারা দেখেছেন, আমরা একটা প্রেস রিলিজ দিয়েছি। সেখানে বলা ছিল যে এটা একটা সৌজন্য সাক্ষাৎকার। চিফ ইলেকশন কমিশনার আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে একটা সৌজন্য সাক্ষাৎকার দিয়েছেন, এসছিলেন উনি, যমুনাতে এসছিলেন, এবং এই সাক্ষাৎকারটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎকার। তো সেই জন্য আর কি ওইখানে এমন ছিল না যে এটা ওপেন করে, উনি আসছেন, ওনারা কথাবার্তা বলেছেন, এবং এটা একটা সৌজন্য সাক্ষাৎকার। তো এখানে আসলে যদি এটা এমন যে অফিসিয়াল ওয়ার্কিং মিটিং হতো তাহলে সেটা অন্য বিষয় ছিল, বাট এটা একটা সৌজন্য সাক্ষাৎকার। বিএনপি যেটা দাবি করছে এখানে একটা গোপন বৈঠক হয়েছে, এবং এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো পার্ট কিনা এটা প্রশ্নই ওঠে না। গোপন বৈঠক হলে তো আমরা তাহলে তো প্রেস রিলিজই দিতাম না, ঠিক না? আমরা স্পষ্ট প্রেস রিলিজ দিয়েছি, আমরা জানিয়েছি যে এটা একটা সৌজন্য সাক্ষাৎকার হয়েছে, এবং আমরা এটা দিয়েছি। এখানে তো মানে সত্যিকার অর্থে ওই কিছু অ্যাড করার যদি থাকতো, আপনারা দেখেছেন, আমি জানি না আপনি আমাদের কি পেজগুলো ফলো করেন। যদি ফলো করেন দেখবেন আমরা প্রচুর নিউজ প্রতিদিন দিই। আজকে সকালেও আমরা পথে যখন খুলনায় আসছিলাম তখনও আমরা 1-2টা নিউজ করেছি। তো আমরা যখনই কোনো নিউজ হয় সেটা দিই, কিন্তু এটা তো একটা সৌজন্য সাক্ষাৎকার, সেই জন্য সেইভাবেই আমরা প্রেস রিলিজটা দিয়েছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।